আচ্ছা, এইটা আমাদের ফাইনালের ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে গিয়ে তোমার আসলে ডিজাইন করতে হবে আর কি। সো সিমস ডিজাইনটা তুমি যদি ক্লিয়ার না থাকো তাহলে কিন্তু তোমার ফাইনালের সিলেবাস কাভার আপ করাটা তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। সো সিমস ডিজাইনটা তোমাদের ক্লিয়ার রাখতে হবে আর কি, যে কিভাবে আমরা আসলে ডিজাইন করি আর কি। তো আমরা মনে করো যে এটা তো একটা আমরা জাস্ট পরীক্ষা থেকে একটা এক্সাম্পল নিলাম। সো অন্য কোনো যদি এক্সাম্পলে আমরা যাই। আচ্ছা, সো সাপোজ মনে করো আমরা এরকম কোনো একটা ডিজাইনে গেলাম। যেটা তোমাদের এইরকম মনে করো A+B, এটা হচ্ছে CD। একটু আমার লেখা দেখতে খারাপ হইতে পারে, পরবর্তীতে বুঝবা কিনা আমি জানি না, এরকম আর কি। এটা হচ্ছে সি, ঠিক আছে, সি। তার লেখা দেখা যাচ্ছে না। হ্যাঁ, কেন দেখতে পাচ্ছ না তোমরা? মানে আমার এখানে হ্যাঁ দেখাচ্ছে না। স্যার, স্যার আগে যেটা লেখছেন ওইটা আসছে, ঠিক পরের আছে। লেখাগুলো আসতেছে না। নতুন কিছু আসতেছে না? না স্যার, নতুন কিছুই আসতেছে না। হচ্ছে কি সবারই একই সমস্যা? জি জি স্যার। স্যার। জি স্যার, সবার একই সমস্যা স্যার, আজকে থাক স্যার এই পর্যন্তই। আজকে আর থাকা যাবে না, সিস্টেমে একবার ঢুকে গেছি আমরা। কিন্তু এখানে যে দেখাচ্ছে, স্যার ওইখানে নতুন পেজ অ্যাড করে স্যার তারপর করলে মনে হয় দেখাবে। হুম, দাদা এখন দেখতে পাচ্ছ জি স্যার। কোন একটা স্যার, ইকুয়েশন লেখা আছে? জি স্যার, F=A+B.CD। হুম, ঠিক আছে। ওইটা তো আবার কি যেন করতে হয় এটা। ঠিক আছে, আচ্ছা। তো মনে করো এরকম কোন একটা ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে তোমাকে সিমস ডিজাইন করতে হবে। আমাদের টপিকটা হচ্ছে কি ট্রানজিস্টর সাইজিং। আমরা কিভাবে একটা ট্রানজিস্টরকে সাইজিং করি আর কি। সাইজিং কথাটা বলতে কি বোঝাচ্ছে তোমরা খেয়াল করে দেখো। আমরা যদি নট গেট চিন্তা করি, নট গেট, শুধুমাত্র নট গেট, নট গেট কি ছিল? সিমস। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো। স্যার, স্যার লাইব্রেরি কি স্যার ওপেন আছে স্যার? লাইব্রেরি লাইব্রেরি ওপেন থাকার কথা, হ্যাঁ। স্যার বই নিয়েছিলাম তো, বাট এখন তো স্যার জমা দেওয়ার কথা দিতাম আজকে বা পরশু দিন দিতাম, এখন তো স্যার ভার্সিটি অফ হয়ে গেল স্যার, এখন জমা দিব কিভাবে? এখন তো না দিলে তো স্যার পরে ফাইন অ্যাড করবো তো। তোমার কি লাইব্রেরি কি? আচ্ছা, আমরা এটা হচ্ছে কি আমাদের সিমস ইনভার্টার যেটা ছিল আর কি, বা নট গেট বলতে পারো আর কি, সেটা আর কি। সো এখানে তুমি যদি খেয়াল করে দেখো, আমরা মসফেটের যখন মিড টার্ম পরীক্ষায় পড়লাম, আমরা যেটা বললাম যে আমাদের প্রত্যেকটা মসফেটেরই কি আছে, আইডিএস ইকুয়েশন আছে, আইডিএস। ঠিক আছে, আইডিএস আমরা ডেরিভেশনও করলাম এবং দেখলাম যে আমাদের তিনটা আলাদা আলাদা রিজিয়ন আছে। কাট অফ রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন, তারপরে হচ্ছে লিনিয়ার রিজন। সেই সব রিজনে যে মসফেট গুলো আমাদের আসলে কাজ করে এবং সেই অনুযায়ী আসলে কারেন্টটাকে ফ্লো করায় আর কি। এবং ওইখানে যেটা ছিল যে ওইখানে আমাদের যে ইকুয়েশন ছিল আর কি, আমরা যদি খেয়াল করে দেখি যে ভিজিএস ভিডিএস এগুলা ছিল, এবং তার সাথে সাথে বিটা ছিল, একটা বিটা। ঠিক আছে, বিটার আন্ডারে, বিটা বা কে যাই বলি না কেন, সেটার আন্ডারে আমাদের মিউ এন COX W/L এটা ছিল আর কি। ঠিক আছে, W/L। এখন
তোমার এইটুকের মধ্যে মিউ এন যেটা আমাদের মোবিলিটি ছিল মানে মসের ক্ষেত্রে যে মোবিলিটি ছিল এটা মনে করো যে কনস্ট্যান্ট ভ্যালু, এবং সিও এক্স এর ভ্যালুটা মোটামুটি আমাদের যেহেতু এপসাইলন টো এক্স বাই টিও এক্স, সেখানে তোমাদের পারমিটিভিটি আর থিকনেসের উপরে ডিপেন্ড করে আসলে মোটামুটি এটাও আসলে কনস্ট্যান্ট ছিল, যেটাকে আমরা মনে হয় কে প্রাইম বলতেছিলাম আর কি, কে প্রাইম এটার ভ্যালুটা কে আর কি। বাকি থাকে কি ডাব্লিউ বাই এল, এই রেশিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লাস্টের দিন, একদম লাস্টের দিন আমরা যদিও ওই টপিকটুকুকে অমিট করে গেছি, আমরা দেখাইছিলাম যে ডেপ্লিশন মোড ইনভার্টার, ডেপ্লিশন টাইপ ইনভার্টার যেটা, সেখানে জেড নামে কিছু একটা ছিল, এবং সেখানে আমরা বলছিলাম জেড পিইউ বাই জেড পিডি, পুল আপ বাই পুল ডাউন নেটওয়ার্কে সেখানে তোমার এল বাই ডাব্লিউ একটা রেশিও আছে, সেই রেশিওটা ওই ডেপ্লিশন টাইপের ক্ষেত্রে আসলে মেনটেন করতে হয় আর কি, না মেনটেন করলে তুমি আসলে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট পাও না আর কি। কিন্তু সিমসের ক্ষেত্রে এরকম কোনো আসলে নাই, কারণ এটা আমাদের রেশিওলেস হচ্ছে কি একটা সার্কিট, এরকম কোনো ইস্যু নাই। বাট ইন্ডিভিজুয়ালি এই ডাব্লিউ বাই এল এর জন্য একটা ডাব্লিউ বাই এল রেশিও আছে, আবার এটারও একটা ডাব্লিউ বাই এল রেশিও আছে আর কি, দুজনেরই কিন্তু ডাব্লিউ বাই এল রেশিও আছে আর কি, এরকম যে এটারও একটা ডাব্লিউ বাই এল রেশিও আছে, এটারও একটা ডাব্লিউ বাই এল রেশিও আছে। ঠিক আছে, নর্মালি সেই রেশিওটা কিন্তু আমাদের আসলে মেনটেন করে সিমোস ডিজাইনটা করতে হয়, মানে ইন্ডিভিজুয়ালি এইটার রেসপেক্টে এইটা অথবা এইটার রেসপেক্টে এইটা তা না, শুধুমাত্র পিমসের ডাব্লিউ বাই এল এর একটা রেশিও মেনটেন করতে হয়, অথবা শুধুমাত্র আলাদাভাবে তুমি যদি চিন্তা করো তাহলে এন মসের একটা ডাব্লিউ বাই এল রেশিও আসলে মেনটেন করতে হয় আর কি। ঠিক আছে, নর্মালি আমরা যেটা করি যে আমাদের আমরা আমরা যেটা বলে থাকি যে ওই যে তোমাদেরকে যেটা বলতেছি যে এখনকার মোবাইলের মধ্যে প্রসেসরের কথা বলে দেয় যে 4 ন্যানোমিটার প্রসেসর অথবা 10 ন্যানোমিটার প্রসেসর, এই ন্যানোমিটার কথাটা দ্বারা আসলে কি বোঝায়, ওই ন্যানোমিটার ওই কথাটা দ্বারা আসলে বেসিক্যালি এই যে এই লেন্থটাকে বোঝায়, চ্যানেলের যে লেন্থ, সেই লেন্থটাকে আসলে ইন্ডিকেট করে আর কি। ওকে, তার মানে তুমি এনমস করো আর পিমস করো, সেই ক্ষেত্রে তোমার লেন্থের ভ্যালুটা কিন্তু আসলে ফিক্সড, এটা আসলে চেঞ্জ করার কোনো অপশন নাই আর কি। সো আমরা নর্মালি যারা সার্কিট লেভেলে কাজ করি তারা আসলে বিভিন্ন টেকনোলজি নিয়ে কাজ করি, আসলে মসফেটের কয়েক ধরনের টেকনোলজি আছে আর কি, যেমন 65 ন্যানোমিটার সিমস টেকনোলজি, 130 ন্যানোমিটার সিমস টেকনোলজি, 32 ন্যানোমিটার সিমস টেকনোলজি, এরকম বিভিন্ন টেকনোলজি আছে, সেই টেকনোলজি নিয়ে আমরা কাজ করি। টেকনোলজিটা বেসিক বেসিক মানে বেসিক্যালি প্রসেসরটাকে আসলে ইন্ডিকেট করতেছে আর কি, এবং চ্যানেলের যে লেন্থ সেই লেন্থটাকে আসলে ওইখানে ইন্ডিকেট করা আছে। চ্যানেলের লেন্থটা আসলে সবসময় বলা থাকে আর কি, সেটার উপরে বেস করে তোমার উইডথটাকে তুমি আসলে চেঞ্জ করতে পারো আর কি। তার মানে দুইটা লেন্থ কিন্তু সেমই থাকে, তুমি আলাদাভাবে পিমস চিন্তা করো আর এনমস চিন্তা করো, দুইটা লেন্থ আসলে সেম থাকে আর কি। পার্থক্য হয় যেটা, সেটা হচ্ছে উইডথের ক্ষেত্রে পার্থক্য হয়। এনমসের ক্ষেত্রে তুমি যা উইডথ ইউজ করো তার ঠিক ডাবল উইডথ আসলে ইউজ করা হয় হচ্ছে গিয়া পিমসের ক্ষেত্রে আর কি। তুমি এখানে যদি মনে করো তুমি এখন 65 ন্যানোমিটার সিমস টেকনোলজিতে তুমি একটা কোনো সিমস ইনভার্টার ডিজাইন করতে চাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে এই সিমস ইনভার্টারে তোমার এনমসের ডাব্লিউ বাই এল রেশিও কত হবে, তো তোমাকে কি বলছে দেখো, খেয়াল করে শুনো, 65 ন্যানোমিটার সিমস টেকনোলজি, ঠিক আছে, তোমাকে বলে দিছে 65 ন্যানোমিটার। তাহলে আমি কি বললাম যে তোমাকে যে টেকনোলজিটা বলে দিবে সেটা আসলে বেসিক্যালি আসলে তোমার লেন্থটাকে ইন্ডিকেট করবে। ওকে, তার মানে তোমার যদি এখন এনমসের ক্ষেত্রে তুমি ডাব্লিউ বাই এল রেশিওটাকে আসলে বের করতে চাও, তাহলে তুমি এখানে বোঝাই যাচ্ছ যে তার লেন্থটা হবে 65 ন্যানোমিটার। ঠিক আছে, আর তাহলে উইডথটা কি হবে, উইডথটা আমি যদি 65 ন্যানোমিটার নিই, 65 নিতে পারো তুমি, এটা ডিপেন্ড করতেছে তুমি ক্যালকুলেশন করে তোমাকে বুঝতে হবে যে তোমার আসলে উইডথের ভ্যালুটা আসলে কত নিবা তুমি আর কি, কতটুকু এই এই লেন্থ 65 ন্যানোমিটার লেন্থের মধ্যে, মানে এটা তো এটা ডিপেন্ড করতেছে তুমি করো কি পরিমাণ কারেন্ট আসলে ফ্লো করাচ্ছ, তোমার সার্কিট রান করানোর জন্য কতটুকু কারেন্ট আসলে দরকার হচ্ছে, তার উপর ডিপেন্ড করে তোমার উইডথের ভ্যালু চেঞ্জ হতে পারে আর কি। সো অ্যাটলিস্ট তোমাকে 65 ন্যানোমিটার কিন্তু নিতেই হবে আর কি। সো তুমি উইডথ যদি 65 ন্যানোমিটার নাও, তাহলে এনমসের ক্ষেত্রে এই রেশিওটা হচ্ছে কি আসলে 1। ঠিক আছে, তাহলে এর রেসপেক্টে তুমি যদি এখন পিমসটাকে চিন্তা করো, ঠিক আছে, যদিও এটা কিন্তু আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট, এটা এই রেশিওর সাথে এই রেশিওর কিন্তু কোনো মিল নাই আসলে, কিন্তু তারপরেও তুমি যদি এটার রেসপেক্টে এটা চিন্তা করো যে আমি আমার এনমস এর উইডথ নিছি 65 ন্যানোমিটার, তাহলে পিমস এর উইডথ কতটুকু নিব,
সেই ক্ষেত্রে পিমসের ক্ষেত্রে লেন্থ কিন্তু সেমই থাকবে, এই 65ই থাকবে, 65 যা আছে তাই থাকবে আর কি। ওকে, আর পিমসের উইথটা হয়ে যাবে আসলে ডাবল, তার মানে 2 × 65। নর্মালি আমরা এইভাবে আমাদের যে কোনো সার্কিট ডিজাইনের ক্ষেত্রে ভ্যালুটাকে আসলে নিয়ে থাকি আর কি, W/L এর যে রেশিওর যে ভ্যালুটাকে এইভাবে করে আসলে নিয়ে থাকি আর কি। তার মানে এইখান থেকে যেটা সারমর্মটা হচ্ছে গিয়ে এনমসের থেকে পিমসের ওয়েট সবসময় ডাবল হবে আর কি, ওয়েটটা আর কি। এটা হওয়ার কারণটা কি? কারণ কি, পিমসে তো আমাদের মেজরিটি হোল, ইলেকট্রনের পরিমাণ কম। সো ইলেকট্রনের পরিমাণ যদি কম হয় সেখান থেকে তো আসলে কারেন্ট ফ্লো করতে পারবে না। তুমি এখানে 5 ভোল্ট ঠিকই দিলা, কিন্তু এখান থেকে তুমি যে পরিমাণ কারেন্ট আসলে ফ্লো করে তুমি এখানে লোড ক্যাপাসিটেন্সটাকে চার্জ করতে চাচ্ছ, দেখা যাচ্ছে যে ওই পরিমাণ কারেন্ট এখানে আসতেছেই না, কারণ সে ওই পরিমাণ ইলেকট্রন ফ্লো নাই, কারেন্ট আসবে কিভাবে তোমার। সো ওইটাকে এনশিওর করার জন্য উইডটার পরিমাণ বেশি রাখা হয়। উইডের পরিমাণ বেশি রাখলে ডেফিনেটলি সেখানে তোমার মাইনরিটি হিসেবে ইলেকট্রনের পরিমাণও তো বেশি থাকবে, তখন যে তোমার আসলে যে পরিমাণ তুমি ইলেকট্রন ফ্লো করাইতে চাও সেই পরিমাণ ইলেকট্রন আসলে ফ্লো করাইতে পারবা আর কি। এরকম একটা চিন্তা ভাবনাতে এখানে উইডটাকে আসলে ডাবল রাখা হয় আর কি। ঠিক আছে, বুঝা গেল নাকি? বুঝাতে জি পারলাম? স্যার। এটা কিন্তু ভিএলএসআই এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি তোমাদের মোটামুটি যখন যা পড়াইতেছি ভিএলএসআই ইন্ডাস্ট্রি গুলাতে তোমাদের কি ধরনের কোশ্চেন আসতে পারে বা কি ধরনের কোশ্চেন করে, কারো যদি এই বিষয়ে আসলে পরবর্তীতে আগ্রহ থাকে, ইন্টারভিউ দিতে চাও, তাহলে তার জন্য আসলে বলে দিচ্ছি কিন্তু যে কি ধরনের কোশ্চেন তোমাদের এখানে আসলে আসতে পারে। সো এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে গিয়া তোমার, সবসময় সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কোশ্চেন করে থাকে যে পি মসের উইথ এন মসের থেকে ডাবল নেওয়া হয় কেন, এটা এক্সপ্লেইন করো। এটা তুমি জানো কিনা কেন নেওয়া হয় আর কি। এই কোশ্চেনটা কিন্তু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে গেলে ভাইবার ক্ষেত্রে তোমাকে ম্যাক্সিমাম জায়গায় আসলে জিজ্ঞাসা করবে আর কি। হ্যাঁ, তো এটার মূল কারণই হচ্ছে কি আমাদের পি মসের যেহেতু আসলে মেজরিটি হচ্ছে হোল আর মাইনরিটি ইলেকট্রন, সো এন মসের কারেন্টের সাথে সেটা ব্যালেন্স করার জন্য এটাকে আসলে ডাবল রাখা হয় আর কি। ঠিক আছে। আর এই লেনটা সবসময় আমাদের যে টেকনোলজি আছে, যে টেকনোলজি নিয়ে আমরা কাজ করব, সেই টেকনোলজিটাকে আসলে ইন্ডিকেট করে আর কি। ওকে, তো আমরা মূলত আমাদের এইখানে ট্রানজিস্টর সাইজিং বলতে এই যে, এটা তো আমি এখন বের করলাম, মনে করো মোটামুটি এখন বোঝা যাচ্ছে এইটার রেশিও কত হইলো, 2 না? এটা হইলো 1 আর এটা 2 হইলো না? 2/1 করলে মানে 65 কাটা গেলে জি 2 স্যার। হইলো না? তার মানে একটা সিমস ইনভার্টারের ক্ষেত্রে তোমাকে যদি ট্রানজিস্টর সাইজিং বলে, তার মানে তুমি বলতে পারবা যে এই এন মসের যে লেন্থ উইথ এর রেশিও নিব তার ডাবল নিব হচ্ছে কি আসলে পি মসের ক্ষেত্রে। তুমি এখন এটা একটা সারমর্মতা এসে পড়তে পারলা না? ঠিক না? জি তুমি স্যার। এনমস এর ক্ষেত্রে যা নিছো তার ডাবল নিবা হচ্ছে গিয়া পিমস এর ক্ষেত্রে। এখন এটা তো শুধুমাত্র তুমি সিমস এর ক্ষেত্রে বলতে পারলা, এরকম যদি একটা র্যান্ডম সার্কিট তোমাকে দেই, তাহলে তুমি সেটা কিভাবে বের করবা যে তার মানে এনমসের যে সাইজিং হবে, পিমসের যে সাইজিং হবে, সেগুলো আমরা আসলে কিভাবে ক্যালকুলেট করে বের করি আর কি। তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করব এখন আর কি। তো নর্মালি এই ট্রানজিস্টর সাইজিং এ এই W/L এই জিনিসটাকে আসলে কে দ্বারা প্রকাশ করে, W/L এটাকে আমরা আসলে কে দ্বারা প্রকাশ করি। আগের এইসব কে এর সাথে কিন্তু কোনো মিল নাই, এটা একদম ফ্রেশ কে। ঠিক আছে, কে মানে বোঝাচ্ছে হচ্ছে কি W/L রেশিওটাকে, জেড মানে বোঝায় হচ্ছে L/W রেশিও, আর কে মানে বোঝায় হচ্ছে কি W/L রেশিও আর কি। ঠিক আছে, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আর কি হবে, অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে আর কি। ঠিক আছে, একটা নিউমেরিক্যাল কনস্ট্যান্ট ভ্যালু হবে আর কি, পাবো আমরা আসলে। তো আমরা ওয়ান দেখি টু যে থ্রি সেই জিনিসটা, হ্যাঁ 1 2 3 4 5 এরকম কিছু আর কি। তো আমরা দেখি যে এরকম একটা সার্কিটের ক্ষেত্রে আমরা আসলে কিভাবে ক্যালকুলেশন করে বের করি। প্রথমে আমাদের এই সার্কিটের যে সার্কিটটা আছে সেই সার্কিটটা আমাদের ড্র করতে হবে। সো সার্কিটটাকে যদি আমরা একটু ড্র করি, ড্রটা হবে এরকম তোমার, যেহেতু A+B আছে তার মানে এই দুইটা হবে হচ্ছে গিয়ে তোমার প্যারালাল, তার সাথে CD যেহেতু আছে তার মানে এই দুইটা হয়ে যাবে সিরিজ। ওকে, তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার A, এটা B, এটা C, এটা D। ঠিক আছে, আচ্ছা।
আর উপরে যদি আমরা পিমোস এর ক্ষেত্রে যাই তাহলে কি হয়ে যাচ্ছে, এই দুটা প্যারালাল আছে, এই দুটা হয়ে যাবে এখন সিরিজ। এই সার্কিট ডায়াগ্রাম ড্র করার বিষয়টা আমি আশা করি তোমরা সবাই পারো। এটা যদি না পারো তাহলে কিন্তু সমস্যা ফাইনালের ক্ষেত্রে। আমি আগেও বলছি, আবারও রিপিট করতেছি আর কি। তাহলে এইটা হচ্ছে কি আমাদের পিমোস এর ক্ষেত্রে। তো এখানে বাবল হবে, বাবল হবে, এটাও বাবল হবে, এটাও বাবল হবে। এগেইন এটা হচ্ছে এ, বি, সি, আর এটা হচ্ছে গিয়া ডি। এবং এখান থেকে আমরা এটা কানেকশন করে এখান থেকে আসলে বেসিক্যালি এফ পাবো। ঠিক আছে, এখন আমাদের এটা হচ্ছে গিয়া ভিডিডি। এখন আমরা এই সিমসের যে কথাগুলো আসলে বললাম, এইটাকে আমরা সবসময় রেফারেন্স পয়েন্ট ধরে নিব, কারণ সিমসের ইনভার্টার, সিমস ইনভার্টারের যে ক্যালকুলেশনটা, এটা সবসময় হচ্ছে গিয়া তোমার কি বলবো, রেফারেন্স। ওকে, এইটাকে রেফারেন্স ধরে আমরা আমাদের ক্যালকুলেশন গুলা সবসময় করবো আর কি। কারণ কি, এটা বোঝা সহজ এবং এখান থেকে ক্যালকুলেশন করাটাও আসলে ইজি ছিল। এবং এটা আসলে পরীক্ষিত জিনিস, এক্সপেরিমেন্ট করে, মানে তোমার এক্সপেরিমেন্ট করেই জিনিসটাকে আসলে ভেরিফাই করে দেখা হয়েছে আর কি, যে আসলে ডাবল নিলেই ওই পরিমাণ কারেন্ট ফ্লো করে কিনা আর কি, সাফিসিয়েন্ট পরিমাণ কারেন্ট ফ্লো হয় কিনা, সেটা একদম ভেরিফাই করা আর কি। সো এটাকে তুমি এই সিমস ইনভার্টারটাকে অলওয়েজ তুমি অ্যাজ এ রেফারেন্স হিসেবে ধরে নিবা যখনই তুমি ট্রানজিস্টর সাইজিং করবা আর কি। ওকে, সো সেটা যদি আমরা করে থাকি তাহলে আমাদের যেটা হচ্ছে, আমরা যদি এইখান থেকে একটু আমাদের সারমর্ম টানি, আমরা একটু ডিফারেন্ট কালারে যেতে পারি। কালারে যাই কেমন? ধুর, গান। আচ্ছা, আমরা আমাদের এই জিনিসটাকে যদি এখন রেফারেন্স হিসেবে আসলে চিন্তা করি, তাহলে এখান থেকে আমরা একটু সারমর্ম করতে পারি। সারমর্মটা এরকম যে পিমস এর ক্ষেত্রে মনে করো ডাব্লিউ বাই এল পি, ঠিক আছে, ডাব্লিউ বাই এল পি, এইটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে, মনে করো যে কে পি, কে পি, ঠিক আছে। এই যে বলে দিলাম যে কে ইকুয়ালস টু ডাব্লিউ বাই এল, সো কে পি বলতে পারি। এবং এইটাকে আমরা আসলে বলতে পারি হচ্ছে গিয়া 2, ঠিক আছে, এটার ভ্যালু হচ্ছে গিয়া 2। সো সেইটাকে আমরা রেফারেন্স হিসেবে বলতে পারি যে এটার ভ্যালু হচ্ছে গিয়া আমাদের 2, ঠিক আছে। আচ্ছা, আর এনমস এর ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে এল, ডাব্লিউ বাই এল, এটা হচ্ছে কি আমাদের এন, এটাকে তুমি চাইলে কে এন ও লিখতে পারো, কে এন, এটার ভ্যালু হচ্ছে গিয়া অলওয়েজ হবে 1। এইটা হচ্ছে কি আমাদের রেফারেন্স ভ্যালু, ঠিক আছে। রেফারেন্স ভ্যালুটা কোত্থেকে আসছে? এই যে সিমস ইনভার্টার থেকে, সিমস যে ইনভার্টার ছিল সেই সিমস ইনভার্টার থেকে এই রেফারেন্স ভ্যালুটাকে আমরা আসলে পাইছি আর কি। এখন এটার রেসপেক্টে এইখানে তোমার মনে করো যে এই পিমস এর সাইজিং কত হবে, এটার সাইজিং কত হবে, এটা কত হবে, এটা কত হবে, প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা আসলে ক্যালকুলেট করে আসলে বের করবো আর কি। ঠিক আছে, তো আমরা পরের পেজে যাই। দেখো তো একটু পরের পেজটা দেখতে পারো কিনা। সার্কিটটা তো এটা দেখলা, পরের পেজে অবশ্য সার্কিট নিয়ে গেলে একটু কেমন হবে। নিচের দিকে যাওয়া যায় না এটা? আচ্ছা, এটাকে একটু ছোট করে নিলাম, দেখি পাশ দিয়ে করা যায় কিনা আর কি। এদিক দিয়ে লিখতেছি আর কি। আচ্ছা, তো তোমার এইখানের ক্ষেত্রে তাহলে কি হলো জিনিসটা, যে আমরা প্রথমে যে কাজটা আমাদের করতে হবে ট্রানজিস্টর সাইজিং এর ক্ষেত্রে, ফার্স্টে আমাদের পিমস এর ব্লকেটটা বের করব, তারপরে এনমস এর ব্লকেটটা বের করবো আর কি। তো প্রথমে আমরা পিমস এর ব্লকেটটা বের করি। পিমস, পিমস এর ব্লকেটটা বের করতেছি। তোমাকে যেটা করতে হবে যে পিমস এর আসলে কাজটা কি। পিমস এর কাজটা হচ্ছে যে তোমার, এটা আমরা স্টিক ডায়াগ্রামের ক্ষেত্রেও এই জিনিসটা আসলে বলছিলাম, যে তুমি যদি এখানে একটা লোড ক্যাপাসিটর চিন্তা করো, পিমস এর কাজ হচ্ছে গিয়া এখান থেকে কোনো ভ্যালু পাস করে এই লোড ক্যাপাসিটরটাকে আসলে চার্জ করবে। এটাই মোটামুটি পিমস এর কাজ আর কি। আমরা যদি ধরে নিই আর কি যে আমাদের সাপ্লাই কোনো ভোল্টেজ আছে, তো আমাদের এখানে পাথ অনুযায়ী যে কোনো একটা পাথ দিয়ে এসে ভ্যালু এখানে যেই লোড ক্যাপাসিটর আছে সেই লোড ক্যাপাসিটরটাকে আসলে চার্জ করবে আর কি। এই হচ্ছে কি আমাদের পিমস এর কাজ আর কি। এখন তুমি যদি পাথ চিন্তা করো, কয়টা পাথে তোমার এখানে আসলে আসতে পারে, এখানে আসলে বেসিক্যালি 3টা পাথ আছে, যেহেতু প্যারালাল 3টা। একটা হইতে পারে যে এ আর বি দুইটাই আমার অন আছে, ভ্যালু এ বি হয়ে
আমার লোড ক্যাপাসিটরটাকে আসলে চার্জ করলো। যেমন তোমার এ এর ভ্যালু যদি হয় 0, বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 1, তখন কি হবে? এ আর বি অন হবে, সি আর ডি অফ থাকবে। তার মানে এ আর বি দিয়ে ভ্যালু এসে তোমাকে এফ কে চার্জ করতে পারবে। সো এটা কিন্তু একটা পাথ। ওকে, তারপরে তোমার যেটা হইতে পারে যে শুধু সি এর থ্রুতেও কিন্তু তোমার লোড ক্যাপাসিটরটা চার্জ হইতে পারে, অথবা কি হইতে পারে ডি এর থ্রুতেও তোমার ক্যাপাসিটরটা আসলে চার্জ হইতে পারে। তাহলে তোমার বেসিক্যালি এখানে আসলে পাথ কয়টা হইলো? একটা হচ্ছে গিয়ে এবি পাথ, একটা হচ্ছে সি পাথ, আর একটা হচ্ছে গিয়ে ডি পাথ। তিনটা আলাদা আলাদা পাথ আছে আর কি। সো লংগেস্ট যে পাথটা আছে সেই পাথ নিয়ে আমরা আসলে এখন ফার্স্টে ক্যালকুলেশন করব, লংগেস্ট যে পাথ আছে। সো লংগেস্ট পাথ এখানে কোনটা আছে? এবি, মানে যেখানে আসলে ট্রানজিস্টরের পরিমাণ বেশি আর কি। বেশি ট্রানজিস্টরকে অতিক্রম করে আমাকে হচ্ছে গিয়ে ভিডিডি থেকে এফ পর্যন্ত পৌঁছাইতে হবে, সেটাকে আমরা লংগেস্ট পাথ বলতেছি আর কি। তার মানে আমাদের এখানে এবির মধ্যে দুইটা ট্রানজিস্টর ইউজ হয়েছে, বাট সি এর মধ্যে একটা ট্রানজিস্টর, ডি এর মধ্যে একটা ট্রানজিস্টর। সো ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে এবি দিয়ে আমাদের ক্যালকুলেশনটা শুরু করতে পারি। এবি হচ্ছে গিয়ে আমাদের পাথ, এখানে আমরা শুরু করতে পারি আর কি। তাহলে এবির ক্ষেত্রে যেটা হবে, সো এবির ক্ষেত্রে এ এ আর বি, সেই দুইটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এইখানে একটা পিমস আছে, এইখানে একটা পিমস আছে আর কি। ঠিক আছে, তো নর্মালি এইখান থেকে, অথবা আমাদের আরেকটা ধারণা আছে, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের একটা ধারণা আছে আর কি। এবং এই ধারণাটা আসলে বেসিক্যালি এইখান থেকেই আসছে, ওই যে মেজরিটি মাইনরিটি থেকেই আসলে বিষয়টা আসলে আসছে আর কি। ঠিক আছে, আমরা যদি এই এক একটা মানে মসফেটকে এক একটা রেজিস্ট্যান্স চিন্তা করি, ঠিক আছে, আমরা খেয়াল করে দেখো, আমরা যখন ওই যে রেজিস্টিভ লোড ইনভার্টার করতেছিলাম, আমরা প্রথমে এরকম একটা ফার্স্টে রেজিস্ট্যান্স নিয়ে তারপরে এরকম করে আঁকছিলাম, পরে এই রেজিস্ট্যান্সের পরিবর্তে কিন্তু এখানে একটা পিমস নিয়ে আসছিলাম। তার মানে এক একটা মসফেটকে কিন্তু একটা রেজিস্ট্যান্সের সাথে আমরা আসলে কিন্তু কম্পেয়ার করতে পারি আর কি। যদি এরকম আমরা আসলে কম্পেয়ার করি, তাহলে অ্যাজ এ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হিসাবে একটা পিমসের জন্য তার ভ্যালু আমরা লিখতে পারি হচ্ছে গিয়া 2R/K, এইরকম। ঠিক আছে, কথাটা বুঝতে পারলা কিনা? এখানে ক্ষেত্রে এই কথাটাই ইম্পর্টেন্ট, আর কিছুই না। প্রত্যেকটা মসফেটের ক্ষেত্রে, মানে পিমসের ক্ষেত্রে, তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে 2R/K। ওকে, আর মানে তো আমাদের রেজিস্ট্যান্স, নর্মাল যে রেজিস্ট্যান্স, আর এই কেটা কোনটা হবে? এই যে আমরা কেটা যে বের করে রাখছি, W/L। W/L, এখানে তুমি কেপিও লিখতে পারো চাইলে, কেপি এরকম। ঠিক আছে, সো 2R/K, এটাকে আমরা প্রত্যেকটা মসফেটের আলাদা আলাদা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলে থাকি আর কি। যদি সেরকম হয়ে থাকে, তাহলে এর জন্য একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু হবে, তাহলে আমরা এরকম লিখতে পারি 2R/K, এটা হচ্ছে এ এর জন্য, প্লাস বির জন্য এরকম আরেকটা হবে 2R/K, এটা হচ্ছে গিয়ে বির জন্য। এবং ডেফিনেটলি এটা কি হবে? টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমান হবে। তার মানে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত? 2R/K। এটা বুঝলা কিনা কিভাবে কি করলাম? দেখো, আমরা বললাম যে প্রত্যেকটা মসফেটের ক্ষেত্রে আমরা তাকে একটা রেজিস্ট্যান্স চিন্তা করতে পারি। সো যেহেতু আমাদের পিমসটাকে মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার জন্য সেখানে ডাবল উইডথের প্রয়োজন হয়, সো এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা আসলে ডাবল রেজিস্ট্যান্স নিতে হবে আর কি। এবং তার যে ইকুইভ্যালেন্টের ভ্যালু হবে 2R/K হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু হবে 2R/K। তার মানে আমাদের এবি পাথে এখানে দেখা যাচ্ছে যে আমাদের দুইটা এখানে পিমস আছে, এ এবং বি, দুইটা পিমস আছে। তাহলে এটার জন্য একটা হবে 2R/K, এটার জন্য আরেকটা হবে 2R/K। ইন টোটাল এইটাকে যদি আমরা পুরোটা একটা মসফেট চিন্তা করি, তাহলে তার ইকুইভ্যালেন্ট কত হচ্ছে? 2R/K। সো জি স্যার, আলাদা আলাদা ভাবে চিন্তা করলে 2R/K প্লাস 2R/K ইকুয়াল টু 2R/K হবে আর কি। ঠিক আছে, সো ওই জিনিসটাই আমরা এখানে আসলে লিখলাম আর কি। আলাদা আলাদা ভাবে এটা আমরা এখানে আসলে লিখলাম আর কি। তো লেখার পরে আমরা যদি এখন এটাকে সলভ করি, সলভ না, এখন এইটার তো একটা রেফারেন্স ভ্যালু আছে, খেয়াল করে দেখো, এই যে এইটার, এই কে এর একটা রেফারেন্স ভ্যালু আছে। কোন রেফারেন্স ভ্যালু? এই যে এই 2।
আচ্ছা এই দুইটাকে আমরা এখানে নিয়ে বসাইতে পারবো। এগুলা কিন্তু আমাদের আননোন, কারণ এগুলো আমাদের সার্কিটের, বাট এটা আমাদের আননোন না, এটা আমাদের রেফারেন্স থেকে আসছে আর কি। সো এইখানে আমরা লিখতে পারতেছি এই জন্য 2r/k প্লাস 2r/k ইকুয়াল টু 2r/, আর না 2r/2, তোমার 2 কাটা গিয়ে এখানে আর হবে আর কি। ঠিক আছে, তাহলে এখান থেকে এখন তুমি কে এর ভ্যালু, আমাদের টার্গেট কিন্তু কে এর ভ্যালু বের করা। কে মানেই কিন্তু এইখানে তোমার যে সার্কিটটা আছে সেই সার্কিটের এ আর বি এর ভ্যালু আর কি। তার মানে এখান থেকে যদি আমি এখন কে এর ভ্যালু ক্যালকুলেট করি, কত আসে? 4 আসবে মনে হয়। হ্যাঁ, 4ই আসে। সো কে এর ভ্যালু আমরা যদি এখন দেখি তাহলে এটা 4 আসবে। তার মানে তোমার যেটা হচ্ছে যে এইখানে তুমি যদি খেয়াল করো, এটার ভ্যালু হবে 4, এটার ভ্যালু হবে 4। ঠিক আছে, আলাদা আলাদা করে আর কি, 4 হবে 4 হবে এই আর কি। বুঝতে পারলা কিনা কিভাবে বের করলাম? এটা কিন্তু এই কোর্সের জি জন্য স্যার। খুবই ইম্পর্টেন্ট। তোমার মোটামুটি পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় তোমার এখান থেকে 10-15 মার্কের কোশ্চেন এটা রিলেটেড থাকে, কারণ এটার সাথে চেইন আর অনেক কিছু আছে, সামনে যে দেখতে পারবো আর কি। এই জিনিস ক্যালকুলেট করে কিভাবে বের করে সেটা যদি না বোঝো তাহলে সমস্যা আর কি। এর টপিকের নাম কি হবে? বললাম না, ট্রানজিস্টর সাইজিং। অন্যরা বুঝতে পারতেছো? দু একজন একটু মাইকটা অন করো। জি স্যার, বুঝতে পারছি। নিলয় আছো? আমার টার্গেট শুধু নিলয়, জি স্যার। বোঝা যাচ্ছে? শাহিন আবার কি পণ্ডিতি করতেছো তুমি? হ্যাঁ শাহিন, স্যার এটা নতুন তো ভুলে করে বলছি স্যার। আচ্ছা তাহলে আমরা শুধু এ বিটটা বের করলাম। এখন যদি বলো যে সিটটা বের করতে, সিটটা কত হবে বলো তো দেখি। এটা কিন্তু তুমি মুখোমুখি এখন বের করে ফেলতে পারবা। এটা হচ্ছে 2 সিটটা হবে 2, এক্স্যাক্টলি। সে বুঝছো, সে কিন্তু এখন বের করে ফেলতে পারবা। আর ডি এরটাও হবে কত? 2 স্যার 2ই। 2ই হবে। তার মানে দেখো এটা 4 হবে, এটা 4 হবে, এটা 2, এটা 2। আমি কিন্তু বের করে ফেলতে পারছি। ঠিক আছে, এটা তুমি মুখোমুখিও ক্যালকুলেশন করে বের করতে পারো, বাট পরীক্ষায় যদি আসে এইভাবে করে তোমাকে দেখাই দিতে হবে। স্পেসিফিক যদি বলা হয় যে ট্রানজিস্টর সাইজিং করার জন্য আর কি, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এইভাবে করে দেখাই দিতে হবে আর কি। একটা কোশ্চেন হয়তো বা আমি পরে তোমাদেরকে দিয়ে দিব, যে কিরকম টাইপের এটার কোশ্চেন আসতে পারে, সেই শুধু ট্রানজিস্টর সাইজিং করার জন্য আর কি। আর এই ট্রানজিস্টর সাইজিং কে কাজে লাগায় পরবর্তীতে তোমাকে অন্য কিছু করতে হবে। সেই কোশ্চেনের ক্ষেত্রে তুমি মুখে মুখে বের করতে পারো। কিরকম মুখোমুখি বের করা, এটা কিন্তু ট্রিক্সটা তোমার মাথার মধ্যে এখনই ঢুকে যাওয়ার কথা। দেখো এখানে রেফারেন্স ভ্যালু হচ্ছে 2, আমার এখানে দুইটা কি পিমস ইউজ হয়েছে, তাহলে এক একটার ভ্যালু কত করে হবে? 4 করে হবে। একটা পিমস আছে, রেফারেন্স ভ্যালু 2, তার মানে এটা 2 হয়েছে, এটা 2 হয়েছে। And সেই বুদ্ধি কাজে লাগায় এটা বের করতে পারো। ঠিক আছে, এটার ক্ষেত্রে জাস্ট চেঞ্জ হচ্ছে গিয়া, এটার ক্ষেত্রে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ছিল হচ্ছে গিয়া 2r/k, আর এনমস এর ক্ষেত্রে সেটা কত হবে? তারপরে কি? r/k, এক্স্যাক্টলি, এটা হবে r/k। ঠিক আছে, এবং রেফারেন্সের ক্ষেত্রে কে এর ভ্যালু হচ্ছে গিয়া 1। ঠিক আছে, এবং তুমি যদি এখন এখানে পাথ চিন্তা করো, তাহলে পাথ কি আসতেছে? ACD অথবা BCD, তাই না? ACD অথবা BCD, দুইটা পাথ না এখানে? তুমি যদি জি মনে স্যার। করো যে কোনো এখানে লোড ক্যাপাসিট্যান্সে কোনো কিছু চার্জ করা আছে, সেটাকে ডিসচার্জ করতে চাচ্ছ, তাহলে সেটা কি হয়ে যাবে? এইখান থেকে এখানে তুমি ডিসচার্জ করতে চাচ্ছ, তাহলে কি হবে? দুইটা পাথ আছে, একটা হচ্ছে ACD আর একটা হচ্ছে BCD, এই দুইটা ওয়েতে আর কি। তাহলে এখন ACD তুমি যদি ক্যালকুলেট করে বের করতে চাও, তাহলে দেখো তোমার ভ্যালু কি দাঁড়াচ্ছে। ACD যদি ক্যালকুলেট করি, তাহলে এখানে কি হবে? r/k প্লাস r/k, আমি এনমস এর জন্য বের করতেছি, এনমস প্লাস r/k। মনে করো যে এটা হচ্ছে তোমার A, এটা হচ্ছে B, আর এটা হচ্ছে গিয়া C, সরি না স্যার, সি আর ডি।
সরি, এটা হচ্ছে সি আর এটা হচ্ছে গিয়ে ডি। এটা ইকুয়াল টু কি হবে? আর আর বাই বাই, কে ঠিক আছে। আর এই কে এর ভ্যালু কত? 1 ওয়ান। এই কে এর ভ্যালু হচ্ছে গিয়ে 1। এগুলো কিন্তু 1 না, এগুলার ভ্যালু তোমাকে বের করতে হবে। শুধুমাত্র ইকুয়াল টু যেটা লিখছো সেটা, এই রেফারেন্সের ভ্যালু 1, এই যে আগের এই 1টা হচ্ছে গিয়া এই যে এখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে কে এর ভ্যালু ইকুয়ালস টু পাবা হচ্ছে গিয়া কত? 3। তার মানে এইটা হবে 3, এটাও 3, এটাও 3। তাহলে এইটা যদি 3 হয়, এর প্যারালাল বি কত হবে? ডেফিনেটলি 3 হবে, কি বা হবে? আলাদাভাবে বের করলে সেটা 3 হয় আর কি। তো দেখো এখন এই যে ট্রানজিস্টর সাইজিং কিন্তু করা হয়ে গেছে। এরকম একটা সার্কিটের ক্ষেত্রে তোমার ট্রানজিস্টর গুলোর ভ্যালু কত হইতে পারে। এখন তোমাকে যদি, তুমি যদি কোনো সিমুলেশন সফটওয়্যারে যাও এবং কেউ যদি তোমাকে আসলে রান করতে বলে, বলো যে যদি মনে করো যে 65 ন্যানোমিটার সিমস টেকনোলজিতে তুমি রান করবা আর কি, ঠিক আছে। তাহলে তোমার এই সি ট্রানজিস্টরের ভ্যালু আসলে কত হবে? সি ট্রানজিস্টরের ভ্যালু হবে হচ্ছে, লেন্থের ভ্যালু হবে হচ্ছে গিয়া 65, আর উইডথের ভ্যালু হবে হচ্ছে গিয়া 3 × 65। সি ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রেই সেম হবে। কিন্তু এই পি মসের এর ভ্যালু কি হবে? নিচে হবে 65, উপরে হবে 4 × 65। এই ভ্যালুটা তোমাকে ওখানে দিতে হবে আর কি, ঠিক আছে। কারণ একটা মসফেট নিলে সেটার ভ্যালু, এই লেন্থ এবং উইডথ এর ভ্যালু তোমাকে সিমুলেশন সফটওয়্যারের মধ্যে আসলে বলে দিতে হয় আর, যে কত তুমি এটার লেন্থ নিবা, কত উইডথ নিবা। তো সেটাকে এইভাবে ক্যালকুলেশন করে বের করি আমরা, এইভাবে ক্যালকুলেশন করে বের করি আর, ঠিক আছে। টপিকটা হচ্ছে কি আমাদের ট্রানজিস্টর সাইজিং, এইভাবে আমরা আসলে সাইজিংটা করে থাকি আর কি। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং ফাইনালের স্টার্টিং হিসেবে এটার সাথে রিলেটেড অনেকগুলা টপিক আছে। সো এটা বুঝলে তুমি অন্য টপিকগুলো আসলে বুঝতে পারবা আর কি, ঠিক আছে। কে কতটুকু বুঝছো আমি জানি না।